মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে মানুষের হয়ে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। কি বলেছিলেন তিনি শোনাবো। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আর দিলীপ ঘোষ তিনি কটাক্ষ করে বলছেন যে ভোটের পর তো এটাই করতে হবে, তাই তিনি প্র্যাকটিস করছেন। শুনুন। ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। উনি অনেক কিছুই করেন ওনার জীবনে, দেখুন না, কবি, সাহিত্যিক, দার্শনিক, গায়ক, নর্তক সবই আছেন উনি। আমার মনে হয় ওটা দেখে নিচ্ছেন। আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না, তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আজ। সুপ্রিম কোর্টে শুনানির আগে সরগরম সোশ্যাল মিডিয়াও। গতকাল রাতে এই নিয়ে নতুন ফেসবুক পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে লেখা হয়েছে ঐতিহাসিক। লেখা রয়েছে এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অপর প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব আশাবুলের সঙ্গে। আশাবুল, তুমি রয়েছো সাউথ অ্যাভিনিউয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে। 10:15 1 নম্বর কোর্টে এসআইআর মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। কখন মুখ্যমন্ত্রী এখান থেকে বেরোবেন, কি খবর রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই সাউথ অ্যাভিনিউ থেকে তিনি রওনা দেবেন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে। ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি, চতুর্দিকে নিরাপত্তা রক্ষীরা তারা অ্যাটেনশন পজিশনে বলা যায় রয়েছেন, যে মুখ্যমন্ত্রীকে তারা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বেন এবং সব কিছু ঠিক থাকলে 10:15 নাগাদ তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবেন। এবং আজকে একটা বাংলার ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন বলা যায়, কারণ মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম সুপ্রিম কোর্টে এসআইআরের মধ্যে একটি সংবেদনশীল ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুনানিতে অংশ নিচ্ছেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে তাকে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে, এমনকি তার গাড়ি সুপ্রিম কোর্টের অন্দরে প্রবেশ করতে পারবে, সেই ছাড়পত্র কিছুক্ষণের আগে এখানে এসে পৌঁছেছে। ফলে যদি বিচারপতিরা অনুমতি দেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, যে তিনি নিজেই সওয়াল করতে চান একজন সাধারণ মানুষ হিসাবে এসআইআর নিয়ে, বিচারপতিরা অনুমতি দিলে তিনি নিজে থেকেই সেই সওয়াল করবেন। তৃণমূলের যে মূল মামলাটা এসআইআর নিয়ে ছিল, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে সেই শুনানি হবে। 21 নম্বরে সেটা নথিভুক্ত আছে। মুখ্যমন্ত্রী যে মামলাটা করেছেন জাতীয় নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, সেই মামলাটি 37 নম্বরে রয়েছে। তবে যেটা মনে করা হচ্ছে, বিচারপতিরা এই দুটি মামলা ক্লাব করে একসঙ্গে শুনতে পারেন। জয় গোস্বামীর একটি মামলা রয়েছে, সেটাও একসঙ্গে শুনতে পারেন। গোটাটাই বিচারপতিদের উপর নির্ভর করছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আজকে সুপ্রিম কোর্টের প্রথমার্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যে যাবতীয় এসআইআরের বিরুদ্ধে মামলা, সেই মামলার শুনানি হবে। বিচারপতিরা অনুমতি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করবেন এই এসআইআরের বিরুদ্ধে। ইতিমধ্যেই তুমি জানো যে এসআইআরের বিরুদ্ধে একদিকে তৃণমূল যেমন রাস্তায় লড়াই করছে, আমরা দিল্লিতে দেখেছি, সেখানে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক ভেস্তে গেছে এবং বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এই উদ্ধত অহংকারী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ইতিমধ্যেই কালকে সংসদীয় দলের বৈঠক হয়েছে, সেখানে ঠিক হয়েছে বিরোধী দলগুলোকে নিয়ে একটা ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আজকে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআরের বিরুদ্ধে তিনি সওয়াল করতে চান, কারণ তিনি তার দাবি যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যে এসআইআর হচ্ছে, তাতে নানা রকম বেআইনি কার্যকলাপ করা হচ্ছে সাধারণ মানুষের নাম কেটে দেওয়ার জন্য, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। যেমন তিনি অভিযোগ করছেন যে মাইক্রো অবজারভার অন্যান্য রাজ্যে এসআইআরের ক্ষেত্রে তাদের নিযুক্ত করা হয়নি, শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে বিমাতৃসুলভ আচরণ হিসাবে মাইক্রো অবজারভার বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে। যদিও 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন, সেই আইনে এই ভোটার তালিকা সংশোধনে মাইক্রো অবজারভারদের কোনো ভূমিকাই নেই, সেখানে ইআরওদের ভূমিকা এটা বিধি বহির্ভূত। ফলে এইসব বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে তিনি সাধারণ মানুষ হিসাবে সওয়াল করতে চান। বিচারপতিরা সেই অনুমতি দিলে তিনি সেই সওয়াল করবেন সুপ্রিম কোর্টে। আজকে প্রথমার্ধেই সেই সওয়াল হবে এবং আজকে বাংলার ইতিহাসে একটা ঐতিহাসিক দিন, কারণ সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম এসআইআরের মতো একটি সংবেদনশীল ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করতে চলেছেন। মাধুরী, বেশ আশাবুল, আপাতত তোমায় ধন্যবাদ। অবশ্যই তোমাদের সঙ্গে এরপরেও আমরা যোগাযোগ করব। বিজেন্দ্র, তোমাকেও ধন্যবাদ। সোমবার তীব্র আক্রমণ করেছিলেন আর মঙ্গলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদীয় দলের বৈঠকেও ইমপিচমেন্ট প্রস্তাব আনতে আলোচনা শুরু করার নির্দেশ দেন তৃণমূল নেত্রী, যদিও এসব বিষয়কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है,
जनता का हित में होता है। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। উদ্ধত মিথ্যাবাদী অহংকারী সোমবার দিল্লি থেকে এভাবেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। झूठा बात कह रहे हैं। He's a great liar. All a lie, garbage of lies. আর মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় সংখ্যা না থাকলেও মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে আগে থেকেই সক্রিয় হয়েছিল কংগ্রেস। এই নিয়ে আলাপ আলোচনাও শুরু করেছিল তারা। এই আবহেই এবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে ইমপিচমেন্টের প্রস্তাব এলে তা সমর্থনে স্পষ্ট ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई इतराज नहीं है। এখানেই শেষ নয়। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে আলোচনা শুরু করার জন্য এদিন সংসদীয় দলকে নির্দেশ দেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র সাংসদদের এ বিষয়ে তোড়জোড় শুরু করতে বলেন। শুরু হয়েছে, ইট ইজ বিগিনিং, জাস্ট লেট আস সি। প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এসআইআর নিয়ে লড়াই যে এখানেই শেষ নয়, বঙ্গভবনের সাংবাদিক বৈঠক থেকে তারও স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम फील्ड छोड़ेंगे नहीं, हम एक भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, हमारा तो भरोसा है जस्टिस मिलेगा। अगर नहीं मिलेगा तो तब सोचा जाएगा कैसे करेंगे, लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। देखिए, अगर आपका रुपया से 20 रुपया काट लिया तो आपको तो प्रभाव होता है, लेकिन वो 20 रुपया जो काट लेगा ना, अगर आप कोई ट्यूशन कर लेगा तो उसको आपको आ जाएगा। और बीजेपी का लोगों ने हमको वोट दे देंगे। আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্টের মানে জানেন উনি? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য, 15 বছর মুখ্যমন্ত্রী, 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না। গোটা মিথ্যাচার, পারসেপশন, ন্যারেটিভ তৈরি করা কাজ সকাল থেকে। ভোট দোরগোড়ায়, ইস্যু এখন একটাই, এসআইআর। বাকি ইস্যু কার্যত কার্পেটের তলায় ঢাকা পড়ে গেছে। এর ফলে কার লাভ কার ক্ষতি? বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।